নমস্কার সবাইকে, আমি অয়ন্তিকা আর আপনারা শুনছেন কিশোরালয় ছোটবেলার সাথী। আজ আমরা আপনাদের শোনাবো পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান মিত্তির বাড়ির রহস্য। তাহলে শোনা যাক। বাবলু, বিলু, ভম্বল তিনটি ছেলে, বাচ্চু বিচ্ছু দুটি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনই দস্যি তেমনই ডান পিটে আর তেমনই লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকের ছাদ নেই, একদিকে দেওয়াল ধসে পড়েছে, একদিকে ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সমপরিমাণ পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়ল তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের উপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা, বাবলু অমনি নিজের মনেই হাতের টুসকি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস দ্য আইডিয়া। বিলু ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গাছের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের উপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, কিন্তু চেষ্টা তো করতে হবে। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। তার উপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাব নাকি। বাচ্চু বিচ্ছু বলে উঠল, ওহ, কি দারুণ মজা। সবাই সমস্বরে বলে উঠল, হিপ হিপ হুররে। পঞ্চুও অমনি আনন্দে ডেকে উঠল। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু ডাকলো। বাবলু বলল, এবার কিন্তু আমাদের গ্রুপটার একটা নাম দিতে হবে এবং এই বাগানে পোড়ো বাড়ির ভেতরেই ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। বাবলু বলল, তোর অ্যান্ড কোং আবার হয় নাকি? তুই একবার রাম বুদ্ধ।
বাচ্চু বলল। তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল। শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটাকে আরো একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল। ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার ঘ্যাঁচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করকে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তারপর জল ছিটাবার জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কাল কাসুদের ঝাড় দিয়ে ঝাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বাচ্চু বলল, কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি নিয়ে আসবো লুকিয়ে। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটি সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছু। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ল, পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধরাস করে উঠল, কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান তাহলে সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়েই দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছু ভেবে পেল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কি জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছু, তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু। এই দিদি, দিদি শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে তন্দ্রা জড়ানো গলায় বলল, কি? শোনো না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, উফ, বল না কি বলছিস? একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলে তাকালো। কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চু। বলল, কি হবে তাহলে? বল না কি হবে? মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগে মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিছু হবে না। বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাই যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি? বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ড হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, তুই চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে
সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসলো। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিকে একবার অন্ধকারে তাকিয়ে দেখলো বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যি অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতে যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার উপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাত করে ওঠে। নিহাত পঞ্চু রয়েছে তাই, না হলেই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যদি কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিকে সেদিকে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চুও ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল। তারপরই আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারলো না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয় কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? না, ভয় আবার কি? তুই সত্যি বিচ্ছু, আমি হলো তো ভয়েই হার্ট ফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের উপর এসে পড়লো তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার করতো না। এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। এই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাত্রের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এইরকম যদি হয়ে থাকে তাহলে এরপরে কি আমাদের এখানে ঘাটি গাড়াটা ঠিক হবে? ভোম্বল বলল, কেন হবে না? আলবাত হবে। এরকম নিলিবিলি জায়গা আমরা কোথায় পাবো? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের আর একদিনের নয়। বিলু বলল,
সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দাদার উদ্বোধন তা আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও বেটা চেঁচিয়েই সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। বাবলু বলল, না। সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়ে বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চললো মিত্তিরদের বাগানের দিকে। যথা সময়ে বাগানে সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধে হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাত্রেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল, সঙ্গে একটা আঁশবটি নিয়ে এলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কি হবে? আঁশবটি থেকে ভূত পালাবে? বোকা কোথাকার, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ। এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। ভম্বল বলল, আমি অবশ্য আসার সময় একটা গুলটি আর কিছু মাটির গুলি নিয়ে এসেছি, দরকার পড়লেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে, গুলতিটা আমার হাতে দে। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনলো ছাদের উপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকষ কালো এই ভাঙা বাড়িটা তখন সত্যি প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্তানুর মতো দাঁড়িয়ে আছে। দেওয়াল ঘেঁষে নীরবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা একটু টেনে টেনে দেখে হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের উপর কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চললো বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভিতর থেকে মৃদু একটা আলোর রেখা খুব অস্পষ্ট ভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো।
তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উকি দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোরা হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোরা উঁচিয়ে বলছে, এই এখনো কিন্তু সময় আছে, হ্যাঁ? যদি ভালো চান শিগগির এই কাগজটাতে লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাতে আপনাকে খুন করে আমরা এই বাগানে চাঁপা গাছের গোড়ায় পুঁতে ফেলবো। আপনার মতো আরো অনেককেই সরিয়ে দিয়েছি আমরা। অতএব যা বলি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি। আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠিটা তাহলে লিখবেন না আপনি? আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল, কঙ্কালি, কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূতে কেন খামাকা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু? কেটে পর শিগগির, হাওয়া খারাপ। তাই তো মনে হচ্ছে রে। এদের কথা শুনে বাবলু একটু রেগে বলল, আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না একটু। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভেই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েই ছিল। সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলটি টিপ করলো। একেবারে অব্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলো নিভে গেল তখন। ওদের আলো যেই না নিভলো অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠল, ভুতুরে ব্যাপার, ওরে বাবারে। হাতের কাছে একটা আদলা ইট পড়েছিল। ভম্বল করলো কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলো কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠে বলল, মাই গড! বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া, তারপর দূরদার করে ওপরে সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছুও কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। বিচ্ছু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। উফ, কি দুষ্টু! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে ডাকলো, আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা ঘামাবার দরকার নেই। এখন ঘরের ভিতর ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলে ঘরের ভিতর ঢুকলো। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখলো এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল, আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের উপর সাদা সাদা ডোরায় এমন ভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল।
ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেললো তাকে। এদিকে সেই ভদ্রলোক মুক্তি পাওয়ার আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে বোধহয় মেরেই ফেলতো। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন, এখন আপনি এক কাজ করুন, শিগগির গিয়ে পুলিশ ডেকে আনুন, একদম দেরি করবেন না, যান, এখনই যান। আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক বলেছ, আমি আমি এখনই গিয়ে পুলিশ নিয়ে আসছি, তোমরা তোমরা একটু অপেক্ষা করো, বুঝলে? এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়, বোধহয় উঠতে দিচ্ছে না বেটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। ভম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখলো সত্যি পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভম্বল ওপর থেকে হেঁকে বলল, সবাই এখানেই আছি, আপনারা সোজা উপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত ওপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই যে এই সেই ছেলেরা, এরাই আমার প্রাণ রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতো ছেলে মেয়ে দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক, তোমরা হয়তো নামও শুনে থাকবে। বাবলু বলল, কি নাম? এর নাম ভবেশ রায়। বাবলু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এমন সময় ওসি চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে এ বেটা তো একজন দাগি আসামি। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম বেটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে বেটার নামে। বাবলু বলল, আরো একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে, আমাদের কুকুর তাকে পাহারা দিচ্ছে। ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, তাই তোরা এই বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করি। এই বলে আরো 2-4 কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধেই হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখলো তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যিই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাচাদন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়ে আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের উপর রসগোল্লার মতন ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নাম করা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশ বাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্তু করলেন কি তার পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সেই নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি।
সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। বাচ্চু স্নেহা, বিচ্ছু মৌসুমী, বাবলু অয়ন, বিল্লু দীপঙ্কর, ভোম্বল অঙ্কিত, দুষ্কৃতী রাজাদিত্য, প্রথম কঙ্কাল নিলয়, দ্বিতীয় কঙ্কাল অয়ন, ভদ্রলোক ঋতব্রত, ওসি রাজাদিত্য। আজকে আমরা আমাদের গল্প এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী গল্পে। বিদায়।